সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে ভোর 5:30। ইনফ্যাক্ট 5:30টাও বাজে না, 5:25 বাজে। তো এখন চারিদিকে যদি তোমরা ভালো করে খেয়াল করো তো ভীষণ সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর তার সঙ্গে যেটা তোমরা অনুভব করতে পারছো না সেটা হচ্ছে একটা ভীষণ সুন্দর বৃষ্টি ভেজা মাটির গন্ধ, যেটা আমি অনুভব করতে পারছি। কারণ গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যার ফলে মাটিগুলো কিন্তু ভেজা। তো এরকম একটা সুন্দর সকালে আমি তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। বলাই বাহুল্য এটা আমার ফার্স্ট ব্লগ, তো সেই জন্য একটু বেসিক কিছু কথা জানিয়ে রাখা দরকার যে আমি কে। আমার নাম সোনালী মিশ্রা। তো আমি থাকি বালুরঘাটে। এইখানে থাকে আমার সঙ্গে আমার হাজব্যান্ড এবং আমার একটা ছোট্ট বেবি। তো এটাই আমাদের ছোট্ট সংসার, যেখানকার ভ্লগ আমি এখন থেকে তোমাদের সাথে ডেইলি শেয়ার করব। তো তার জন্য ফার্স্ট এখন আগে আমি একটু চারিদিকের অ্যাটমসফিয়ারটা দেখিয়ে নিই এবং আমার ভ্লগে আমার সম্পর্কে আরও কিছু রিয়েলিস্টিক কথা তোমরা জানতে পারবে। সেই জন্য আমার সঙ্গে ভ্লগে এন্ড অবধি অবশ্যই থাকতে হবে। তো চলো বাড়ির চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো মাটিটা কি সুন্দর ভেজা ভেজা হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো, এখানটা থেকে বিশাল বড় গাঁদা ফুলের বাগান ছিল একটা, তো সেটা শুকিয়ে যাওয়ার পর কেটে ফেলেছে। তো ওখানে ছোট ছোট গাঁদা ফুলের গাছ বেরিয়েছে। দেখো আমও ধরেছে। এত ঝড় বৃষ্টি হওয়ার পরও কয়েকটা আম কিন্তু এখনো টিকে আছে এই গাছটাতে। লকডাউনের আজকে 29তম দিন। তো এই ভেজা রাস্তা দেখেই আমি কাটিয়ে দিচ্ছি, কেন কিনা আমি তারও 2 দিন আগে থেকে বাড়ি থেকে একদম বের হয়নি। তো আমার বের হওয়া প্রায় 31 দিন মতো হয়ে গেল আমি বের হইনি। ও না না, সরি, মাঝখানে একদিন বেরিয়েছিলাম। যাই হোক, এটা আমাদের ঘর। তো এই ঘরের পাশে অবশ্যই ছাদে ওঠার জন্য একটা মই রাখা আছে, যেটাতে আমি কোনো উঠতে পারি না, কিন্তু ওঠার খুব ইচ্ছা আছে, কারণ ওপর দিকে একটা গাছে অনেক আম ধরেছে। আমি কিন্তু কোনো দিনও সকালে উঠি না বেসিক্যালি, আর এত সকালে তো কখনোই না। কিন্তু জানি না কেন কালকে রাত্রে আমার শুতে অনেকটা লেট হয়ে গেছিলো এবং হয়তো আমার ঘুমটাও ঠিকঠাক হয়নি। আর আজকে একদম এতটা ভোরে আমার ঘুমটা ভেঙে গেল, যার জন্য আমি উঠলাম। এবং আজকে থেকেই আমার ভ্লগ শুরু করার কথা ছিল। আমি ভাবলাম যে যখন ভোরবেলা উঠে গেছি তখন শুরু করেই দিই। তো ভ্লগের শুরুতেই যেহেতু বলেছি যে এখানে আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট্ট বেবি থাকি, তো এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে আমার ফ্যামিলি এখানেই শেষ বা আর কেউ নেই। আমার ফ্যামিলিতে কিন্তু আরও অনেক মেম্বার আছে, যেমন আমার শ্বশুরমশাই, শাশুড়িমা, এনারা সব আমাদের গ্রামের বাড়িতে থাকেন এবং আমরা চাকরি সূত্রে বালুরঘাটে থাকি। আর এ প্রসঙ্গে বলে রাখা দরকার, আমার ফ্যামিলি কিন্তু অনেক বড়। তো যখন আমি গ্রামের বাড়ি যাব তখন আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও দেখাবো ডেফিনেটলি। তো সকালে আজকে ভুলে ভ্রান্তে উঠে গেছি বলেই তো আর একা একা চা বানিয়ে খেয়ে নেবো এমনটা হয় না। বর উঠলো, বাচ্চা উঠলো, বাচ্চাকে আগে হরলিক্স খাইয়ে দিলাম, তারপরে আমরা এখন চা বানিয়ে খাবো। তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এখানেই আমার কি বলবো, এটাই আমার স্বপ্নের ঘর বলতে গেলে। বেডরুমের থেকেও এটাই বেশি পছন্দ, কারণ দিনের বেশিরভাগ সময় আমাকে এখানেই থাকতে হয়। তো চা বানাই আমি ইন্ডাকশানেই। তো তার জন্য আমি এখানে একটা প্যানে জল গরম করে নিয়ে দুধ পাউডার মিক্স করে নিলাম। যে কোনো স্টিলের বাসনে ইন্ডাকশানে ইউজ করা যায়। তো আমিও সেই জন্য ইন্ডাকশান বেস প্যান কিছু কিনিনি, আমি এরকম বাটিতেই চা করি। চা, দুধ গরম বা জল গরম এইসব কাজ আমি বেসিক্যালি ইন্ডাকশানে করে থাকি। এরপর চিনি দিয়ে দিব আমি 1 চামচ। জানি না কদিন থেকে আমার বরের কি হয়েছে,
বলছে তোমার বানানো চাটা ঠিক আগের মতন লাগে না। কি জানি, আমি মানুষটাও সেম আছি, চাটাও সেম আছে, কিছু একটাতে পরিবর্তন হয়তো। বেচারি এতদিন ধরে টানা আমার হাতে চা খেতে খেতে পরেশান হয়ে গেছে, হয়তো সেই জন্য এরকম লাগছে। তো এবার চা পাতা দিয়ে এটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। আর টেম্পারেচারটাকেও একটু কমিয়ে দেবো, একদম 100-এ রাখবো, তাহলে এটা উতলে পড়ে যাবে না। এটার মধ্যে আস্তে আস্তে ফুটতে থাকবে, ততক্ষণ আমি চায়ের কাপগুলো বের করব। তো আমি চায়ের কাপগুলো এই সাইডটাতে রাখি। এই দেখো, এগুলো দেখতে পাচ্ছি যে এটা কিন্তু তেজপাতা। এই পাশে একটা গাছ আছে, ওখান থেকে নিয়ে এসে রাখা। তো এখানে আমি কাপ রাখি। তো কাপটাকে আমি ফার্স্টে ধুয়ে নেব, যতই মাজা থাকলেও আমি একবার করে ধুয়ে নিই। আর যে চা ছাঁকনিটা আছে ওটা আমি ঝুড়িতে রাখি এইভাবে। তো এটা কাপের থেকে যেহেতু বড়, তো এটা উল্টে এভাবেই রাখতে হলো। তো এখানে চাটাও কিন্তু ফুটে হয়ে গেছে। এবার আমি এটাকে ডিরেক্ট ছেঁকে কাপে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি, তো সেই হেতু একবারে ছেঁকে তারপরেই দেখাচ্ছি। তো দেখো তোমরা চাটা কেমন হয়েছে। আমার নিজেরও তো চা ভালো না লাগলেও আমাকে রোজই বানাতে হয় একাধিকবার। তো যাই হোক, যে যে চা খাবে সে চলে এসো। এটা আমাদের বেডরুম। আর ওই ঘরটাতে, সাইড রুমটাতে আছে দুজন স্পেশাল মানুষ, যাদেরকে এখন দেখাবো, যারা কিছুতেই রাজি ছিল না আসার জন্য। কার উপর দাঁড়িয়েছিল? छोड़ेंगे नहीं। তোমাকে তুলেছি। না তুলবো না। তুই যে পুকুকে ঠেললা ওটাও তুলেছি। এখন যেহেতু কোথাও বাইরে বের হওয়া নেই, কোথাও কোনো দৌড়ঝাঁপ নেই, কোনো তাড়াহুড়ো নেই, সমস্ত কাজ করার জন্য এনাফ টাইম, তো বেশি বার খেলে আবার খাবারটা হজমেও সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমরা হয় দুপুরে বলছি কেন, সরি, সকালের টিফিনটা না হলে বিকেলের টিফিনটা কোনো একটা স্কিপ করছি, মানে আমরা 4বারের বদলে 3বার করে খাচ্ছি। আর এখানে আমার ছেলে বাটিতে দুধ পাউডার খাচ্ছে, ও খুব পছন্দ করে এটা খেতে। তো ওই জন্য ওকে যখন শান্ত করার প্রয়োজন হয়, যখন খুব বদমাইশি করে, ধরো তো দৌড়ে যায়, খুব অত্যাচার করে, তখন ওকে এভাবে দিয়ে বসিয়ে রাখি। আর এবারে আমি ডিরেক্ট যাবো রান্নাঘরের দিকে। আমার কাছে কোনো রকমের ট্রাইপড নেই, সেজন্য আমি ফোনটাকে হাতে ধরেই করছি রেকর্ড। চলো রান্নাঘরে। আর এই দেখো, এখানে আমার ছেলে বসে বসে দুধ পাউডার খাচ্ছে। যখন অতিরিক্ত বদমাইশি করে, মাত্রা ছাড়িয়ে যায় অত্যাচার করার, তখন আমি এইভাবে বসিয়ে রাখি, বেশ কিছুটা সময় কেটে যায়। আর এই দুধ পাউডার খাওয়া দেখলে আমার সোহমের সেই ফেমাস ডায়লগ মনে পড়ে, হরলিক্স দেবে, চেটে চেটে খাবো। যাই হোক, মুখটা খুবই কিউট লাগছে। এরপর বাবা অনেক বেলা হলো, আর কালে বিলম্ব না করে যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো চিংড়ি মাছ রাখা আছে, এটা আমি কালকে আনিয়েছি বিকালে, কারণ আমাদের ঘরে কিছু সবজি ছিল না, তো সবজি আনতে গেছিলো, তো মাছও নিয়ে এসেছি, যেটাকে ফ্রাইং প্যানে ভেজে আমি এইটাতে ঢেকে রেখেছি। এই ফ্রাইং প্যানটা বিশেষ পছন্দ, কারণ দেখো এটাতে এই লিডটাতে একটা ছোট্ট ছিদ্র আছে, যেটা দিয়ে সমস্ত গ্যাস বেরিয়ে যায়।
এবার আমি দেখাবো যে আজকে আমি কী কী রান্না করব। মানে বেসিক্যালি আমার রান্নাঘরে কী কী আছে। তো এখানে আছে আম, এগুলো কিন্তু সব ঝড়ে পড়া আম। তো এগুলো দিয়ে আমি চাটনি বানাবো, কারণ আমি কোনো কিছু ফেলি না। আমার সব কিছুই ভালো লাগে। তো আরও সবজি আছে অনেক, তো সেগুলো আমি রান্না করব না। আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখছো এই কাপড়টার মধ্যে মোড়া আছে এখনকার সিজনে যে জিনিসটা সব থেকে বেশি পাওয়া যায়, সজনের ডাঁটা। কারণ আমার ঘরে এখানে ফ্রিজ নেই, তো আমি সজনের ডাঁটাকে এভাবে প্রিজার্ভ করি। তো এভাবে রাখলে 4 থেকে 5 দিন অনায়াসে খুব সতেজ থাকে। এই কাপড়টাকে আমি ফার্স্টে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পর এটাকে সজনে ডাঁটা মানে মোড়ার কাজে ব্যবহার করেছি। তো যখন আবার কাপড়টা শুকিয়ে যাবে তখন আবার কাপড়টাতে একটু জল ছিটিয়ে দিলে এই ডাঁটাটা অনায়াসে 4 থেকে 5 দিন খুব ভালোভাবে থাকবে। আর এই যে দেখো এই ক্যারি ব্যাগটার মধ্যে আমি সবজির খোসা রেখেছি, যেটা আমার ঘরে হয়, আমি কোনো কিছু ফেলে দিই না। তো এই সবজির খোসাটা আমার মাকে দিয়ে দিই, আমার মায়ের বাড়িতে ছাগল আছে তো তাদেরকে খাওয়ার জন্য আমি দিই। আর এখন আমি দেখাচ্ছি যে আমি কিভাবে চালটাকে মানে ইউজ করি ভাত রান্না করার জন্য, যাতে করে গ্যাসটা কম লাগবে। তো আমি বেসিক্যালি চালটা কাপে করে মাপি, 1 কাপ চাল একজনের জন্য এনাফ। তো এইভাবে আমি চালটা মেপে নিচ্ছি। তো আমি এখানে 3 কাপ চাল নিচ্ছি, আমি রাতের বেলা ভাত খাই, তো আমার জন্য 1 কাপ নিলাম। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে আমার এই চাল রাখার ড্রামটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল যখন আমি এখানে এসেছিলাম। তো এবার চালটাকে আমি ডিরেক্ট ভিজিয়ে রাখবো। আমি রোজ নিয়ে চেষ্টা করি রান্না করার আগে চালটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে। এতে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হয়, সুন্দর হয়, আর বেশ অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। সো গ্যাসটাও কিন্তু বাঁচে। চিংড়ি মাছ রান্না হয়ে গেছে অলরেডি। তো এখন আমি দেখাবো যে আমি কিভাবে রান্না করেছি। রান্না করার প্রসেস দেখাবো না, দেখাবো যে রান্না করার পরে চিংড়ি মাছটা দেখতে কেমন হয়েছে। তো দেখো, দেখতে কিন্তু মানে একদম মালাইকারির মতোই হয়েছে, আর ওরকমই গন্ধ হচ্ছে। কিন্তু এটাতে আমি শুধু আদা, লঙ্কা, জিরা আর পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, আর একটা টমেটো বাটা দিয়েছি। এতে আমি মালাইকারির কোনো রকম ইনগ্রিডিয়েন্ট দিইনি। শুধু যখন কষানো হয়ে গেল মশলাটা, তখন আমার মনে হলো যে একটু দুধ দিলেই কেমন টেস্ট হয়। তো আমি এমনি গরুর দুধই দিয়েছি, কোনো গুঁড়ো দুধ বা কোনো কনডেন্সড মিল্ক আমার ঘরে ছিল না। তো তারপরেও কিন্তু এটা দেখতে একদম মালাইকারির মতোই হয়েছে। তো জানি না আমি এটা খেতে কেমন হবে, সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন বাজে দুপুর 3:45। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। তো আমার ছেলে খুব জোরে জোরে কার্টুন দেখছে, আওয়াজ দিয়ে, জোরে জোরে আওয়াজ দিয়ে। তো তারই আওয়াজ তোমরা পেছন দিক থেকে শুনতে পাচ্ছ। তো যেহেতু এটা আমার প্রথম ব্লগ, ফার্স্ট পাবলিশ হবে, তো অনেক রকম ভুল ত্রুটি হতেই পারে, সেটা অবশ্যই মার্জনীয়। কারণ আমার কিনা খুব নার্ভাস লাগছে, জানি না কেমন হবে ব্লগটা। আশা করি তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তো ভিডিওতে একটা লাইক নিশ্চয়ই করো, আর ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করতে পারো যদি ভালো লাগে। কেন কিনা আমি আমার রিয়েল লাইফের ভ্লগগুলোই দেবো, যেখানে কোনো কিছুই এক্সট্রাভাবে করা থাকবে না। আমি যেভাবে লাইফ লিড করি বেসিক্যালি সেগুলোই আপলোড করব। আর 5 জন সাধারণ মানুষের মতোই আমিও খুব একটা কমন পিপল, তো আমার লাইফটাও খুব কমন অন্যদের মতোই। তো আমি সেগুলোই আপলোড করবো। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না। এখানেই দেখো আমার ছেলে চলে এসছে। ও এখন মানে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আসলে অনেকদিন থেকে ঘরে আটকানো আছে, তো ও সবসময় আর কি বাইরে যেতে চায়। আর অনেকে হয়তো ভাবছে যে লিপস্টিক কেন পরে আছে, পাগল হয়ে গেল নাকি, ভাবছো যে লিপস্টিক কেন পরেছে, মানে ভ্লগ করছে সেই জন্য। সেটা একদমই না। আমি বাড়িতে থাকলেও বেশিরভাগ টাইম লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি, কেন কিনা আমার অনেক লিপস্টিক আছে। কোনো একদিন লিপস্টিকের কালেকশন শেয়ার করব। তো সেগুলো আমি এই জন্যই কিনেছি, যাতে আমি বাড়িতে সবসময় লিপস্টিক পরতে পারি। কেন কিনা আমার পিঙ্ক রেড মানে মনে হয় যে একটু নিজে সাজগোজ করতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার খুব পছন্দের একটা কাজ। তো সেই জন্য আমি বাড়িতে বেশিরভাগ টাইমই সাজগোজ করেই থাকি।
খুব না, আহামরি কিছু সাজগোজ করি না, কিন্তু করি। এই জন্য আমি আর কি মানে লিপস্টিকটা দিই। আর এখানে এই যে বদমাইশি করার জন্য সব সময় রান্নাঘরে ঢুকবে, সব সময়। চলো চলো বাইরে। না, হ্যাঁ যেতে হবে হবে হবে, আমি চলে গেলাম, টাটা। তুই যা তো বাইরে, তোকে বুঝি ধরবে। এতটুকু ভয় নেই ইনার প্রাণে যে ইনাকে কেউ মারতে পারে, বকতে পারে, বা ইনার সাথে কিছু হতে পারে। যাই হোক, হানিবানি হচ্ছে, হানিবানি হচ্ছে আমাদের ঘরে। টিভিতে অন্য কিছু দেখার কোনো উপায় নেই, সবসময় কোনো না কোনো কার্টুনের চ্যানেল চলে, হয় হানিবানি, না হলে ভীম, না হলে কি সব হয়, মোটু পাতলু। যাই হোক, ওকে এক সেট মোটু পাতলুও কিনে দিয়েছিলাম, কিন্তু সেটা এখন ওইভাবে আটকে আছে ওখানে। আর দেখি চলো আমার বর কি করছে। আমার বর শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, এখন ওটা ওর ফেভারিট কাজ। এই যে সবসময় অফিসের কাজ করে, সেটাও শুয়ে শুয়ে। আমি জানি না এরপর যখন লকডাউন শেষ হবে তখন আমার বর অফিসে গিয়েও কি শুয়ে শুয়ে কাজ করবে। তুমি কি অফিসে গিয়েও শুয়ে শুয়ে কাজ করবে? তোমাকে সেম বেতন দিবে না অর্ধেক দিবে? কি কি সেম বেতন দিবে না অর্ধেক দিবে? হাসছো কেন? দেখো তোমাকে কত বয়স্ক লাগছে, তো ভালো লাগছে। দেখো পাকা পাকা দাড়ি, বলো কিছু। এত লজ্জা কেন পাচ্ছ? রিওকে দেখো, আমি কিন্তু ইয়ে করবো, বাড়ি রেখে আসবো। সব সময় ঝামেলা করে আমার সাথে, সব সময় ভীষণ ব্যস্ত, বাড়িতে থাকাও যা না থাকাও তাই, সেম ব্যাপার, সেম। এটা যেহেতু লাইফস্টাইল ব্লগ, সেই জন্য এডিট করার কোনো ব্যাপার নেই, কোনো কিছু এক্সট্রা করে গুছিয়ে দেখানোর কোনো ব্যাপার নেই। যেটা যেখানে যেমনভাবে থাকে সেটা সেখানে সেমনভাবেই থাকবে। তা আমার এই যে পেছন দিকে ব্যাগটা আছে, এটাতে রিও সব শীতের জামা কাপড় আছে কাঁচা, যেগুলোকে গোছাবো আর ভরে রাখবো ভেতরে, সেটা করা হচ্ছে না। আর ওইখানে যে দুটো ব্যাগ দেখা যাচ্ছে উপরে, ও না উপরে নাই, দেখা একটু, এই যে এই ব্যাগটা আর এই ব্যাগটা। আমার ঘরের জায়গা ভীষণ কম, তো সেই জন্য এইভাবে যেখানে যেটা রাখার জন্য সামান্যতম জায়গা পাওয়া যায় সেখানে সেটা ভরে দিই। তো এই দুটো ব্যাগেও জামা কাপড় আছে রিওর শীতের, তো ওইগুলোকেও কাচতে হবে, কেচে ওঠাতে হবে। কিন্তু কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, একে তো কালকে পুরো রাত ধরে বৃষ্টি হলো, তার উপর আজকে আবার যেমনি আমি সকালে উঠলাম ভোরবেলা, উঠে দেখলাম চারিদিকে তো বৃষ্টির জলে একদম ভিজে ভিজে আছে, কাদা কাদা হয়ে আছে। তারপরে একটুক্ষণ পরে আবার 8টা-9টার দিকে আবার বৃষ্টি শুরু হলো, চললো বেশ অনেকক্ষণ। তখন আমি একটু শুয়েছিলাম, তারপর উঠে রান্নাবাড়ি করলাম। এই তো যে বৃষ্টি হচ্ছে রোজ দিন, রোজকার জামা কাপড়গুলো কাচতেও মানে ভয় লাগছে যে শুকাবে না, কোথায় মেলবো, এরকম একটা সমস্যা। তো এই জন্য মানাতে গেল রিওকে। যাই হোক, ঠিক আছে, বিকেলবেলা আজকে আমি ভীষণ হেলদি একটা টিফিন বানাবো, ইচ্ছে আছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আর কি করা, এখন একটু শুয়ে গড়াগড়ি খাই, তারপর দেখা যাবে কি করি বিকালে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর যেহেতু আমরা সকালের টিফিনটাকে স্কিপ করেছিলাম, সেই জন্য আমি এখন বিকেলের জন্য টিফিন বানাবো। কেন কিনা দুবার টিফিন, একবার লাঞ্চ, একবার ডিনার, অর্থাৎ 4বার যদি আমরা ভালো মতন বেশি করে খাই তো ডাইজেস্ট সিস্টেমে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য কোনো একটা বারের টিফিনটাকে আমি স্কিপ করে যাই বেশিরভাগ দিন, তাহলে সন্ধ্যাবেলার খাওয়াটাও আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। তো সেই জন্য আমি এখন বলেছিলাম যে আমি একটু খুবই হেলদি টিফিনের রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি একটা শসা নিয়েছি, শসাতে প্রচুর পরিমাণে জল থাকে, তো
তো যেটা আমাদের শরীরকে হাইড্রেট করতে ভীষণ সাহায্য করে, মিনারেলসের অভাব পূরণ করে। তো সেই জন্য আমি এটা দিয়ে আজকে টিফিন বানাবো। সেই সঙ্গে শশা কিন্তু আমাদের স্কিনকেও গ্লোয়িং করতে ভীষণভাবে সাহায্য করে। সেই জন্য রোজকার খাবার তালিকায় কমপক্ষে স্যালাড হিসেবে শশাটাকে খাওয়া যেতেই পারে। তো আমি এরকম একটা ডিশ বানাবো, কি বানাবো সেটা আমি এখন দেখাচ্ছি না, তো বানানোর পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো আমি এখানে ডেলিশিয়াস বা হেলদি টিফিনটা বানানোর জন্য একটা শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি লেবু, লঙ্কা এবং পেঁয়াজ। আর এখানে আমি অ্যাড করব রোস্টেড ছোলা। তো ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা ওয়েট গেইন হয়ে গেলে সেটাকে রিডিউস করতে হেল্প করে, বা এটা খেলে এক্সট্রা করে ওয়েট গেইন হবে না। সহজ কথা এটা বলা যায়, যে কোনো ডায়েট চার্টে ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু এই রোস্টেড ছোলাটাকেও খেতে বলা হয়, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো আমি এখানে পুরো প্যাকেটটা অ্যাড করছি। আমি একটা প্যাকেট কিনেছিলাম 10 টাকা দিয়ে, তো সেটা খাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম এটা যখন করছি তো এর মধ্যেই দিয়ে ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে। আর এখানে আমি অ্যাড করছি চানাচুর, এটা শুধুমাত্র টেস্টটাকে বানানোর জন্য এবং এটাকে আরও বেশি মজাদার তৈরি করার জন্য। তো এবার সব কিছু মোটামুটি অ্যাড হয়ে গেছে। এর মধ্যে মিক্স করে অ্যাড করে নেবো সামান্য একটু পরিমাণে লবণ, যেহেতু শসাটা অ্যাড করছি সেই জন্য। তো আর অ্যাড করছি সামান্য পরিমাণে সর্ষের তেল, 2-3 ফোঁটা। তারপরে ফার্স্টে লেবুগুলোকে চিপে নিব। এখনকার লেবুগুলো যেহেতু একদম পুরো না, গাছ থেকে মানে আগেই তোলা হয়, তো একদম ম্যাচিওর হওয়ার আগে তোলা হয়, সেই জন্য অত পরিমাণে রসও হয় না। তবে যেটা হয় সেটা দিয়ে মোটামুটি কাজটা চলে যায়। তারপরে আমি সব কিছুকে একসাথে মিক্সড আপ করে নেব। এবার এই লঙ্কাটাকে ওর মধ্যে মিক্সড করে নিচ্ছি এভাবে। তো এটা দুজনের জন্য এনাফ, দুজনের টিফিন হয়ে যাবে, 2 থেকে 3 জন। তো আমাদের বাড়িতে ছোট মেম্বার আছে যে আমার ছেলে, আমি তাকেও কিন্তু সেটাই খাওয়াই যেটা আমরা খাই। আমি ওর জন্য আলাদাভাবে কিছুই করি না, শুধু দুধ সেরেলাক বাদ দিয়ে মানে যেটা মিল আমরা খাই সেটাও ওকেই খাওয়াই। তো এটা দিয়ে আমরা টিফিন করব আজকে বিকালে। তো তোমরাও এই ধরনের টিফিন বা অন্য কিছু ট্রাই করতে পারো। নতুন কিছু ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যারা এটা ফার্স্ট টাইম ট্রাই করবে তারা অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করব। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, বাড়িতে থেকো, ভালো থেকো।